নমস্কার, আমি রিয়া। বাংলার গল্পভূমির একটা নতুন পর্বে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকের লেখক কল্লোল কুমার দত্ত। গল্পটির নাম হলো অন্ধকার। তাহলে চলুন আর বেশি দেরি না করে গল্পটাকে শুরু করি। চাঁদমোহন চ্যাটার্জিকে কোনো দিনও প্রতুল সুনজরে দেখতে পারেনি। পাশের বাড়িতেই লোকটা থাকে। রেসের বুকমেকারি বা বাড়ির দালালি এইরকম একটা কিছু পেশা। পোশাক পরিচ্ছদে অতি উগ্র আধুনিক, আহারে বিহারে একেবারে ইংরেজ ঘেঁষা। নিত্যরাতেই তার বাড়িতে হয় পার্টি নয় জলসা লেগেই থাকে। হইচই এবং চিৎকারে কত বিনিদ্র রজনী যে প্রতুলকে বসেই কাটতে হয়েছে আর কি বলবো। সেগুলো চট করে ভোলবার নয়, এবং নয় বলেই লোকটাকে দরজা গোড়ায় এসে দাঁড়াতে দেখে সে সুস্পষ্ট বিরক্তির সঙ্গে বলে উঠল, এখন আমি খুব ব্যস্ত, অন্য সময় আসবেন। চাঁদমোহন কিন্তু নাছোড়বন্দা, কাকুতির সঙ্গে বলল, বড্ড দরকার স্যার, বিশেষ জরুরি, 5 মিনিটও লাগবে না। তার চেয়েও অনেক বেশি সময় ব্যয় হবে লোকটিকে বিদায় করতে। সুতরাং রাজি হওয়াই প্রতুলের বুদ্ধিমানের কাজ বলে মনে হলো। তাকে ঘরে এনে বলল, কিন্তু যত সংক্ষেপে পারেন শুধু বক্তব্যটুকুই বলে যান, কোনো গৌরচন্দ্রিকা নয়। চাঁদমোহন কৃতার্থ হয়ে যাওয়ার ভঙ্গিতে বলল, যে আগে আপনি তো স্যার পুলিশে কাজ করেন, তাই না? ভুল শুনেছেন আপনি, পুলিশে কেন, কোথাও আমি কাজ করি না। কিন্তু কি বলতে চান? বাধা দিয়ে চাঁদমোহন বলে উঠল, না নাই করুন, কিন্তু রোজই তো লালবাজারে যান, তাই তো? তা যাই, কিন্তু কেন বলুন তো? আচ্ছা, আমি বলছিলাম কি, সেখানে কোনো বন্ধু বা বিশেষ জানাশোনা নিশ্চয়ই কেউ আছে? জেনে আপনার লাভটা কি? বলছি স্যার, বলছি। একটু থেমে বার কয়েক ঢোক গিলে চাঁদমোহন আবার বলল, আগে ব্যাপারটা হলো, আমার বাড়িতে না কাল শীত দিয়েছিল। ওই ওই পাশের বাড়িতে আমার এক বন্ধু থাকে বিক্রম বলে, বোধহয় তাকে আপনি দেখে থাকবেন। তার ঘরও বাদ যায়নি। এমনকি আমার আমার ওই ভাই রাইমোহনের ঘরেও। তাকে শেষ করতে না দিয়ে প্রতুল কৌতূহলের স্বরে বলে উঠল, পাইকারা ভাবে তাহলে শীত দেওয়া হয়েছে বলতে চান? তা আমাকে না বলে একটু দূরেই তো থানা আছে, সেখানে গিয়ে খবর দিন। চাঁদমোহন অসহিষ্ণু কণ্ঠে বলল, কিন্তু আপনি না ঠিক ব্যাপারটা বুঝছেন না স্যার। মুশকিল হচ্ছে কি, খবর দেওয়ার মতো কিছু নেই কি না। মানে? মানে কিছুই নিয়ে যায়নি, কাজে নেয়নি যখন, তখন আর থানায় খবর দিয়ে কি হবে? প্রতুল এবার সত্যি বিস্ময় বোধ করল, বলল, কিছুই নেয়নি? আশ্চর্য। চাঁদমোহন তার কথার প্রতিধ্বনি করে বলে উঠল, ঠিক বলেছেন স্যার, আশ্চর্য। সেই জন্যই তো বলছি, লালবাজারে গিয়ে যদি আপনার কোনো জানাশোনার লোক বলে দেন। বলতে অবশ্য ইন্সপেক্টর আনন্দমোহনকে পারি, কিন্তু তাতে লাভ হবে কি কিছু? যদি কিছু চুরি যেত তাহলে না হয়। চাঁদমোহন ক্ষোভের সুরে বলল, যদি কিছু চুরি যেত তাহলে আমি ভয় পেয়ে আপনার কাছে ছুটে আসতাম না। সমস্যাটা কেমন যেন গোল মেলে। রহস্যটা কি যদি আপনার বন্ধু আনন্দবাবু আবিষ্কার করতে পারেন? আসলে বুঝতেই তো পারছেন, শত্রুর আমার অভাব নেই। উঠে দাঁড়িয়ে প্রতুল তাকে বিদায় নেওয়ার জন্য বলল, বেশ, লালবাজারে গেলে আমি আনন্দবাবুকে বলবো, যদি তার কিছু করবার থাকে করবেন।
অজস্র ধন্যবাদ জানিয়ে রেসের দু একটা শিওর টিপের প্রতিশ্রুতি দিয়ে চাঁদমোহন আতপ্পর বিদায় নিল। ঘটনাটাকে কিন্তু প্রতুল অত সহজে মন থেকে ছেটে ফেলতে পারল না। ঘরে ঘরে চোর শীত দিল, অথচ কোনো জিনিসই আপ্লুত হলো না। এর কারণটা কি? সে শীত দিয়েছে, সে তাহলে কি চেয়েছিল? টাকা, কোনো দলিল, কিংবা? কতক্ষণ পরে এই কথাগুলো ভাবতে ভাবতে প্রতুল লালবাজারে এসে হাজির। ইন্সপেক্টর আনন্দমোহন নিজের ঘরেই ছিলেন। দেখে মনে হলো খুব ব্যস্ত, তবু এক ফাঁকে প্রতুলের দিকে তাকিয়ে লঘু কণ্ঠে প্রশ্ন করলেন, কি খবর? মেঘনা চাইতে জল যে? চেয়ারের উপর চিন্তিত মুখে বসে পড়ে প্রতুল জবাব দিল, ব্যাপারটা গুরুতর নয়, তবে মনে হচ্ছে আপনার কিছু কাজে লাগবে। ওই আমার বাড়ির পাশে চাঁদমোহন চ্যাটার্জি বলে এক ভদ্রলোক থাকে। একটু আগেই এসে তিনি জানিয়ে গেলেন কে বা কারা তার ঘর, তার ভাইয়ের ঘর, এমনকি তার বন্ধুর বাড়িতেও শীত দিয়ে তছনছ করে গেছে। অথচ মজা হচ্ছে কোনো জিনিসই চুরি যায়নি। আনন্দমোহনের মুখখানা গম্ভীর হয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, আবার আপনিও এই খবর নিয়ে এসেছেন? শুধু আপনার প্রতিবেশীই নয় প্রতুলবাবু, গত ৩-৪ দিনে অন্তত ২০ জন জানিয়ে গেছে যে তাদের ঘরে শীত পড়েছে। প্রতুল আগ্রহভাবে জিজ্ঞেস করল, এসবের পেছনে রহস্যটা কি আপনি বলতে পারেন? মাপ করতে হবে। আপনার কি মনে হয় কোনো জরুরি দলিল বা কাগজ বা নকশা? আনন্দমোহন কাঁধ দুলিয়ে বললেন, হতেও পারে, কে জানে, হয়তো সমস্তগুলোই একটা দলেরই কাজ। আমারও তাই মনে হয়। যাই হোক, চুপ করে থাকা আর চলবে না, একটু বেয়ে চেয়ে দেখতে হবে। ইত্যবসরে ফোন বেজে উঠে আনন্দমোহনের বক্তব্য বাধা দিল। তিনি রিসিভারটা তুলে নিয়ে বললেন, হ্যালো। ধীরে ধীরে তার মুখখানা কালো হয়ে উঠল, কপালের শিরা দুটো হয়ে উঠল স্ফীত। উত্তেজিত কণ্ঠে তিনি বললেন, আচ্ছা, কিন্তু কেউ যেন কোনো জিনিস না ছোড়ে, কিংবা আমি না যাওয়া পর্যন্ত বাড়ি থেকে না বেরোই। সশব্দে রিসিভারটা নামিয়ে রেখে তিনি প্রত্যুরের দিকে ফিরে তাকালেন। নিশ্চিন্ত হবার জন্যই বোধ করে প্রশ্ন করলেন, আচ্ছা, ওই কি নাম আপনার প্রতিবেশীটির, যার নাম এইমাত্র বলেছিলেন? চাঁদমোহন চ্যাটার্জি। কিন্তু কেন? তিনি মারা গেছেন, বোধহয় খুনি। অসহ্য বিস্ময়ে প্রতুল চমকে উঠল। তার হাতের জ্বলন্ত সিগারেটটা আর একটু হলেই ফসকে পড়ে যেত। ভুরু দুটো কুঁচকে কত কটা আপন মনে সে বলল, এই কিছুক্ষণ আগেই, ৮ ঘন্টাও হয়নি, তার সঙ্গে আমি যে কথা বলেছি। কে? তার কথা শেষ হওয়ার আগেই আনন্দমোহন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আসবেন নাকি প্রতুলবাবু আমার সঙ্গে? গভীর আগ্রহ ভরে প্রতুল বলল, নিশ্চয়ই, চলুন। পথে মধ্যে আনন্দমোহন ফোনে পাওয়া সংবাদটির বর্ণনা প্রসঙ্গে বলে চলেছেন। চাঁদমোহন তার অফিস ঘরে ঢোকার মিনিট 10 পরেই নাকি দেখা যায় তিনি টেবিলের ওপর ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। ঘটনাটা ঘটবার একটু আগেই তার ঘরে একটি লোক ঢোকে, অবশ্য তারই কর্মচারী। সন্দেহসূচক কণ্ঠে প্রতুল বলে উঠল, আপনার কি মনে হয় ওই লোকটি তাকে খুন করেছে? বাধা দিয়ে আনন্দমোহন বললেন, তাও হতে পারে, তবে ওখানে না গিয়ে, কিছু না দেখার আগে তো আর কিছু বলতে পারি না। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখলেন স্থানীয় একজন কনস্টেবল বাড়ির দরজায় পাহারায় নিযুক্ত। গম্ভীর স্বরে আনন্দমোহন তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এখান থেকে কেউ পালায়নি তো, বা পালাতে চেষ্টাও করেনি? নমস্কার জানিয়ে কনস্টেবলটা বলল, আগে না, পালায়নি কেউই, তবে পালানোর চেষ্টা করেছিল, তাকে ধরে রাখা হয়েছে।
আমি তার নাম ঠিকানা লিখে রেখেছি। কথা শেষে সে পকেট থেকে একখানা খাতা বের করে বার কয়েকবার তার উপর চোখ বুলিয়ে বলল, লোকটার নাম ত্রিবান্ধব ভান্ডারী, ঠিকানা 13 নম্বর পটু ঘোষাল স্ট্রিট। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে আনন্দমোহন প্রত্যুলের দিকে ফিরে বললেন, এই নামটা আমার যথেষ্ট পরিচিত। যদ্দূর মনে হচ্ছে এই লোকই আমাকে ফোন করে খবর দেয়। একসঙ্গে 3-4টি সিঁড়ির ধাপ অতিক্রম করে তারা দ্বিতীয় তলায় উঠে এলেন। দুধারী সারিবন্দি ঘরের একটাতে দেখা গেল দরজার পিতলের ফলকে লেখা চাঁদমোহন চ্যাটার্জি। সদরে দরজাটা খুলে ফেলতেই প্রত্যুল দেখল ঘরখানা বেশ বড়ই, তবে 3 পিস কাঠ দিয়ে সেখানে গোটা কয়েক ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়েছে। কোনোটায় লেখা আছে অফিস, কোনোটায় বা প্রাইভেট। দরজার সামনে যে অংশ, সেখানে জনকয়েক লোক গম্ভীরভাবে পায়চারি করে বেড়াচ্ছিল। দেখে মনে হয় মুহূর্ত কয়েকের প্রতীক্ষায় যেন তাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। প্রতুল আর আনন্দমোহনকে দেখে তারা সশরে চিৎকার করে ছুটে এলো। আচ্ছা, আমাদের এইভাবে আটকে রাখার মানে? আমরা কি বুনো জানোয়ার, না একটা মুখের মুলুক যে যা মনে করেন তাই করবেন? তাদের এই অভদ্রচিত কথায় ক্রোধে আনন্দমোহন ফেটে পড়বার উপক্রম হলেও এগিয়ে যেতে যেতে তিনি যথাসম্ভব নিজেকে শান্ত করে নিয়েই বললেন, আচ্ছা, আপনাদের মধ্যে ত্রিবান্ধব ভণ্ডারী কার নাম? ভিড়ের মধ্যে থেকে একটা শীর্ণকায় লোক বেরিয়ে এসে বলল, আমার নাম। কিন্তু কেন বলুন তো? তার আপাদমস্তক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে আনন্দমোহন বললেন, সামান্য 2-4টে কথা আছে আপনার সঙ্গে, আশা করি। কোনো কৌতূহল প্রকাশ না করে ত্রিবান্ধব বললেন, নিশ্চয় নিশ্চয়। কিছুক্ষণের জন্য তাকে অপেক্ষা করতে বলে আনন্দমোহন প্রাইভেট চিহ্নিত অংশটায় প্রবেশ করলেন। মেহগনি কাঠের তৈরি মসৃণ একখানা টেবিলের ওপর চাঁদমোহন মুখ গুজিয়ে পড়েছিল, হাত দুখানা দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ। তারই নিচে মেঝে কতকটা রক্ত জমাট বেঁধে গিয়েছে। ঘরের চারধারে ইতস্তত বিক্ষিপ্ত কাগজপত্র, কোনোটা ব্যবসা সংক্রান্ত চিঠি, কোনোটা বিল, কোনোটা বা চালা। মৃতদেহের পানে কতক্ষণ দৃষ্টি নিবদ্ধ রেখে একসময় আনন্দমোহন বললেন, পিছন থেকে তীক্ষ্ণধার ছুরিখানা এমনভাবে ছোড়া হয়েছে যে বুক ভেদ করে সেটা চলে গেছে। প্রত্যুল কিন্তু তার কথায় কোনো উত্তর দিল না। সে তখন চারিদিকে ছড়ানো কাগজপত্রগুলো বাঁচতে শুরু করে দিয়েছে কোনো সূত্রের আশায়। হঠাৎ আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠে একখানা কাগজ আনন্দমোহনের কাছে এগিয়ে দিয়ে খুশি ভরা কণ্ঠে বলে উঠলেন, এই দেখুন আনন্দবাবু। প্রত্যুলের হাত থেকে আনন্দমোহন কাগজখানা একরকম ছিনিয়ে নিলেন। দেখলেন চাঁদমোহন তার ভাই রাইমোহনের উদ্দেশ্যে লিখেছেন, আমি ভয়ার্ত। কথাটা শেষ হয়নি, শুধু তলায় কতকগুলো কালির আঁচড়, শিশুর হাতে আঁকা ছবির মতো। সন্দেহের সুরে প্রত্যুল বলল, আমার মনে হয় চাঁদমোহন যখন লিখছিলেন তখন তাকে হত্যা করা হয়েছে। কথা শেষে সহসা টেবিলের তলায় লক্ষ্য করতেই সে দেখল একটা কলম পড়ে। সেটা তুলে নিয়ে এসে আবার বলল, এই দেখুন আরো একটা মস্ত প্রমাণ। হাত থেকে খসে পড়ে কলমের নিচটা একেবারে ভোঁতা হয়ে গেছে। আলোর সামনে হাতের কাগজখানা মেলে ধরে সেটার উপর একবার তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে আনন্দমোহন বললেন, এই যে কতকগুলো ফুটো আছে এখানে, তাহলে আমাদের ধারণাটা। মুখখানা তার গম্ভীর হয়ে গেল। মৃতদেহের দিকে তাকিয়ে কি একটা কথা মনে পড়ে তিনি আবার বললেন, দরজার দিকে মুখ ফিরিয়ে তো উনি বসেছিলেন, তবে ছুরিটা পিঠের উপর বিদ্ধ হলো কি করে? প্রতুল তার কথা কেড়ে নিয়ে বলল, হয়তো হত্যাকারী এর সামনে দিয়েই ঘরে ঢোকে, তাকে দেখাবা মাত্র ভয় পেয়ে কাগজের উপর কথাটা লিখতে গিয়ে মাঝপথে মারা পড়ে। ঘরের চারিপাশে চোখটা বুলিয়ে নিয়ে আনন্দমোহন ত্রিবান্ধবকে ডাকলেন। ডাক শোনা মাত্র কেন জানি না ত্রিবান্ধবের মুখখানা ছায়ার মতো সাদা হয়ে গেল। অথচ নিজেকে সংযত করে নেওয়ার জন্য গলাটা একবার ঝেড়ে নিয়ে এগিয়ে এসে বললেন,
বলুন স্যার, যা বলবার। কঠিন কণ্ঠে আনন্দমোহন প্রশ্ন করলেন। চাঁদমোহন বাবুর মৃতদেহ কখন আপনার চোখে পড়ে? ত্রিভান্দম চুপ করে রইল। প্রবলভাবে কাঁধটা নাড়া দিয়ে আনন্দমোহন আবার বললেন, কই বলুন। বলছি বলছি স্যার, বলছি। মিস্টার চ্যাটার্জি আজ 2টো বাজার পরে এসেছেন। অন্যদিন কখন আসেন? অন্যদিন আসেন ঠিক 10টায়। কোনোদিনও বা 2-5 মিনিটের আগে এসে পড়ে। তবে দেরি একদিনও হয়েছে বলে আমার জানা নেই। তাহলে হঠাৎ আজ ব্যতিক্রম ঘটল কেন? সে সম্বন্ধে আমি কিছু জানি না, তবে আজ তাকে একটু বিরূপ দেখছিলাম। তার খানিক বাদে আমি এই অবস্থায় দেখি। কথার ফাঁকে প্রতুল লক্ষ্য করছিল ত্রিভান্দম কাঁপছে, বোধকারী বা ভয়। সে প্রশ্ন করল, আচ্ছা, তখন আন্দাজ কটা? চাপা স্বরে ত্রিভান্দম বলল, 11টা নাগাদ। আপনি কি কারণে তার ঘরে ঢুকেছিলেন? তিনি কি ডেকে পাঠিয়েছিলেন, না অন্য কোনো কারণে? আসলে পরের রেসের জন্য যে টাকাটা সংগ্রহ হয়েছিল, আমি সেটা কোথায় রাখবো জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আচ্ছা, এই আধ ঘন্টার মধ্যে আর কেউ তার ঘরে ঢুকেছিলেন? নিশ্চয়ই, সব সময় তার ঘরে লোক যাওয়া আসা করে। মিস্টার চ্যাটার্জি অত্যন্ত সাদাসিধে সরল মানুষ ছিলেন, তাই কারোর সঙ্গে গল্প গুজব করতে তিনি কুণ্ঠাবোধ করতেন না। আজকে যারা এসেছিলেন তাদের মধ্যে অধিকাংশ লোককেই সুনজরে দেখতে পারা যায় না। তারা এসেছিলেন টাকা ধার করতে। পেয়েছিলেন কি? মাথা নেড়ে ত্রিবান্দম বলল, কেউ পেয়েছেন, কেউ পায়নি। আর কিছু আমি জানি না, আমি তখন বড্ড বেশি ব্যস্ত ছিলাম কাজে। তার শেষের কথাগুলোতে আনন্দমোহন একটু রুষ্ট হলেন বলেই মনে হলো। ক্রোধ কম্পিত স্বরে তিনি বললেন, তবে আপনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কেন? ত্রিবান্ধবীর মুখখানায় মৃত্যুকাণ্ডরতা ফুটে উঠল। হামতা হামতা করে কোনো রকমে বললেন, আমি আমি মানে আমি মানে আমার স্ত্রীকে ফোন করতে গিয়েছিলাম। ছুরির তীক্ষ্ণ ফলার মতোই ঠোঁটের ফাঁকে একটু করে হাসি টেনে এনে আনন্দমোহন বললেন, আচ্ছা, স্ত্রীকে ফোন করতে চেয়েছিলেন, না সোজা লালবাজারে খবর দিয়েছিলেন, কোনটা? শুকনো ঠোঁটটায় বার কয়েকবার জিভটা বলিয়ে নিয়ে ত্রিবান্দম বলল, আমি আমি মানে আমার। ধমক দিয়ে আনন্দমোহন বললেন, তাহলে আপনিই তাকে খুন করেছেন, কেমন? বাঁশ পাতার মতো ত্রিবান্ধবের দেহটা বার কয়েক কেঁপে উঠল। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। প্রতিবাদ জানিয়ে সে বলল, আমি খুন করেছি? কে আপনাদের বলল? তার উপর আমার কোনো রাগ নেই, বা আমিও তাকে আর কোনো রকম ঘৃণা করি না। মৃদু হেসে প্রতুল কৌতুকের স্বরে বললেন, আপনি তাহলে স্বীকার করছেন যে আগে তাকে ঘৃণা করতেন? কাঠগড়ার দণ্ডায়মান সাক্ষীর মতোই শুষ্ক কণ্ঠে ত্রিবান্ধব বলল, আপনারা আমাকে এমন থতমত খাইয়ে দিচ্ছেন যে আমি কি বলবো তা আমি নিজেই জানি না। তাহলে আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কেন? আমি আমি মানে ভয় পেয়ে। হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে আনন্দমত বললেন, তাহলে আপনাকে একটু কষ্ট করে যেতে হবে। কোথায়? ওই একটু লালবাজারে। পরক্ষণেই অপর লোকগুলোকে উদ্দেশ্য করে আনন্দমোহন বললেন, আপনাদেরও একটু কষ্ট করতে হবে। যতক্ষণ না এই ব্যাপারে কিছুটা নিশ্চিন্ত হতে পারছি ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। কি করবেন বলুন? আমার করবার কিছু নেই। তার কথাই বহাল রইল। ত্রিবান্ধবকে লালবাজারে নিয়ে যাওয়া হল। বাকি লোকগুলোকে ওই বাড়িরই একতলায় একখানা ঘরে পুরে কনস্টেবল পাহারা দেওয়ার ব্যবস্থা করা হলো। প্রতুল বলল, আচ্ছা, আপনার কি মনে হয় আনন্দবাবু, যে ত্রিবান্ধব এই খুনের সঙ্গে সম্পূর্ণ জড়িত আছে? ঠিক বলা যায় না, তবে লোকটা
খুনির সম্বন্ধে যে কিছু জানে এবং সে কথা আমাদের কাছে গোপন করছে, এটা আমি হলফ করে বলতে পারি। আমার মনে হয় চাঁদমোহন তার ঘরে ঢোকার আগেই হত্যাকারী সেখানে কোথাও লুকিয়েছিল, আর সে কাজে তাকে সাহায্য করেছে ত্রিবান্ধবী। লুকিয়েছিল? কোথায়? ওই ঘরে। আপনিও তো লক্ষ্য করেননি? একপাশে একটা পর্দার আড়ালে একখানা চাবি দেওয়া ছোট ঘর আছে, সেইখানেই সে লুকিয়েছিল। অবশ্য এটা আমার নিছক অনুমান। পুনরায় মৃতদেহের ঘরে এসে আনন্দমোহন দরজা বন্ধ করে দিলেন। তারপর শুরু করলেন তীক্ষ্ণ অনুসন্ধান। মৃতের জামার পকেটগুলো হাতড়ে প্রথমে বের করলেন কিছু খুচরো টাকা পয়সা, তারপর একখানা ডায়েরি, তারপর বের হলো এক থোলা চাবি। তার মধ্যে থেকে একটা চাবি বেছে নিয়ে পর্দার আড়ালে দরজাটা খুলে ফেলে বললেন, এই দেখুন প্রতুলবাবু, এই ঘরখানার কথাই বলছিলাম। খানিকক্ষণ ঘরখানার চারিদিক লক্ষ্য করতেই দেখা গেল মেঝের উপর দুপাটি জুতোর দাগ। কাদা সমেত নিশ্চয়ই কেউ এখানে এসে দাঁড়িয়েছিল। উচ্ছ্বসিত কণ্ঠে আনন্দমোহন বলে উঠলেন, দেখুন প্রতুলবাবু, যা ভেবেছিলাম অক্ষরে অক্ষরে ফলে গেছে, জুতোর ছাপ। বাধা দিয়ে প্রতুল বলল, কিন্তু চাবি বন্ধ করে ঢুকলো কি করে লোকটা? হত্যা করার আগে যেমন করেই হোক হত্যাকারী দরজাটা খুলে এবং সময় মতো এখান থেকে বেরিয়ে কাজ ছেড়ে সে সরে পড়েছে। তবে এমনও হতে পারে যে ঘরের দরজাটা খোলাই ছিল, বেরিয়ে যাওয়ার সময় এমনভাবে সেটা বন্ধ করেছে যে টেপা কলটা আটকে গেছে। ডায়েরি থেকে প্রতুল তেমন কিছুই পেল না। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে একসময় রায়মোহনের ঠিকানাটা বের করে সে বলল, আচ্ছা, আমাদের এইখানেই যেতে হবে। আমার মনে হচ্ছে শীত দেওয়ার ব্যাপারে চাঁদমোহন তার ভাই রায়মোহনের নামটা উল্লেখ করেছিলেন। মৃতদেহ একজন পুলিশের হেফাজতে রেখে প্রতুল আনন্দমোহনকে সঙ্গে করে রায়মোহনের বাড়ির উদ্দেশ্যে পথে নেমে পড়ল। ডোভারলেরে আরো 5খানা হাল ফ্যাশনের বাড়ির চেয়ে রায়মোহনের ফ্ল্যাট বাড়িখানা উচ্চতায় এবং দৈর্ঘ্যে বেশ বড়। ভিতরে ঢুকতেই সামনে লিফট। আর যাই হোক, ভাড়াটেদের সুবিধের জন্য বাড়ির মালিক যে দয়া করে এটা করে দিয়েছেন, এজন্য তাকে সত্যিই ধন্যবাদ জানাতে হয়। বাড়িখানার চারপাশটা একবার দেখে নিয়ে প্রতুল লিফটের সামনে এসে দাঁড়াল, কিন্তু কাউকে না দেখতে পেয়ে নিজেই লিফট চালিয়ে দোতলায় উঠে এলো। ঘরের পর ঘর দেখতে দেখতে তারা দরজার পিতলের ফলকে রায়মোহন চ্যাটার্জি লেখা ঘরখানার সামনে এসে দাঁড়াল। কলিং বেলটা চোখে পড়তেই প্রতুল সেটা সজোরে টিপতে লাগল। মিনিট 5 ক্রমাগত টিপবার পরেও যখন ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তখন তারা ফিরে যাওয়ারই উপক্রম করল। সিঁড়ির প্রথম ধাপে সবে পা দিয়েছে, এমন সময়ে সশব্দে দরজাটা খুলে গেল। কতকটা চাঁদমোহনেরই মতো দেখতে একজন লোক বেরিয়ে এলো। কোনো কথা বলবার অবসর তাকে না দিয়ে আনন্দমোহন প্রশ্ন করল, আপনারই নাম কি রায়মোহন চ্যাটার্জি? চাঁদমোহন বাবু। তার কথা শেষ হওয়ার আগেই লোকটা একটা আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল। পুনরায় বিস্ময়ের পালা। এক মুহূর্তের জন্য দুজন দুজনের দিকে তাকিয়ে রইলেন। পরক্ষণেই আনন্দমোহন মৃতদেহের উপর ঝুঁকে পড়ে লক্ষ্য করে বললেন, একেও ছুরি মারা হয়েছে, আমরা বড্ড দেরি করে ফেলেছি। প্রতুল বলল, আপনি কি মনে করেন খুনি এখনো এই বাড়িতে আছে? ঘরের ভেতর এগিয়ে যেতে যেতে আনন্দমোহন বললেন, আমরা লিফটে চড়ে ওপরে আসার সময় সে সরে পড়েছে, তবুও একবার। কথাটা অসমাপ্ত রেখেই তিনি শুরু করলেন অনুসন্ধান। জানলার বাইরে তাকিয়ে দেখলেন, কিন্তু না, কারুর ছায়াটুকু পর্যন্ত দৃষ্টিগোচর হলো না। ঘরটা দেখে মনে হলো কিছুক্ষণ আগেই সেখানে যেন একটা প্রবল ঝড় বয়ে গেছে। টেবিলের কাগজপত্র এধারে ওধারে ছড়ানো, হাতলবিহীন চেয়ারগুলো, পিতলের ফুলদানি দুটো স্থানভ্রষ্ট।
আলমারির কাঁচগুলো শত ফালি, এমনকি জানলার পর্দাটাও শত টুকরো হয়ে একপাশে পড়ে আছে। সকলের চেয়ে বিস্ময়কর, মেঝের উপর কার্পেটটা রক্তে মাখামাখি। লোকটা যেখানে গিয়ে আছড়ে পড়ল ঠিক ততদূর পর্যন্ত একটা গাঢ় রক্তের রেখা। আনন্দমোহনের দৃষ্টিতে সেটুকু এড়ালো না। উত্তেজিত কণ্ঠে তিনি বললেন, আমার আসার 2-5 মিনিট আগেই যে এখানে একটা বড় রকমের দণ্ড ঘটে গেছে তার প্রমাণ দিচ্ছে এই ঘরের অবস্থা। প্রতুল বলল, আপনার কি মনে হয় এটাও কি ওই একই লোকের কাজ? ঠিক তাই। আনন্দমোহন মৃতদেহটার উপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে দেখতে লাগলো। ছুরি, হ্যাঁ, ছুরি মারা হয়েছে লোকটিকে। তীক্ষ্ণ ফলার এতখানা ছুরি এমনভাবে ছোড়া হয়েছে যে আয়তনে ক্ষতিটা তেমন বেশি না হলেও গভীরতাটা যেন একটু সীমা অতিক্রম করেছে। পরিশেষে হত্যাকারী ছুরিখানা সঙ্গেই নিয়ে গেছে। প্রতুল দ্রুতপদে ঘর ছেড়ে বেরিয়ে আস্তে আস্তে বলল, আমি একবার সারা বাড়িখানা দেখে আসি। যদি কারোর সন্ধান পাই হয়তো তার কাছ থেকে আমরা কিছু জানতে পারব। প্রথমে আশপাশে ঘরগুলো দেখিয়ে নিয়ে প্রতুল নিচে নেমে এল। দেখল সামনে একজন ঝাঁকড়া চুলওয়ালা লোক বসে বসে ঢুকছে। বোধ করি সারা রাত্রি ঘুম না হওয়ার অবসাদে তন্দ্রটা তার এসেছে গভীরভাবে। দেখলেই তাকে মনে সন্দেহ জাগে, বুদ্ধি বলতে কোনো পদার্থ সত্যিই তার মাথায় ছিল কিনা। প্রতুল তার সামনে গিয়ে চড়া গলায় তাকে ডাকল, ওহে, শুনছ? আচমকা তন্দ্রাটা ভেঙে যেতে লোকটা কয়েক মুহূর্তে নিস্তব্ধ থেকে বলল, আগে কি বলছেন? গত 2 ঘন্টার মধ্যে রায়মোহন বাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল কিনা বলতে পারো? হতভম্বের মতো লোকটা প্রতুলের প্রশ্নের উত্তরে বলল, রায়মোহন বাবু? হ্যাঁ, দোতলার সামনের ঘরে যিনি থাকে। লোকটা যেন লুপ্ত চেতনা ফিরে পেয়ে বলে উঠল, ও তাকে? হ্যাঁ, তাকে। ঘন্টা 2-এর মধ্যে তার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? উত্তরে লোকটা যা বলল তা শুনে প্রতুল আর বৃথা তার সঙ্গে বাক্যব্যয় করার সমীচীন বোধ করল না। দ্রুত পদে সে পুনরায় দোতলায় উঠে এল। জিজ্ঞাসু দৃষ্টিতে আনন্দমোহনকে তার দিকে তাকাতে দেখে সে বলল, নিচে একটা লোক আছে, কিন্তু সে একেবারে খাজা আহমদ ছাড়া আর কিছুই নয়। গভীর বিরক্তি ভরেই আনন্দমোহন বললেন, থাক, আমি ফোন করে দিয়েছি লালবাজারে, ডাক্তার সঙ্গে নিয়ে এখানে আমাদের লোক এসে পড়বে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এলেন। এসেই শুরু করলেন পরীক্ষা। পরে বললেন, ছোড়া যে মারা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে ছোড়াকোনার মুখ কোনো তীব্র অ্যাসিড মাখানো ছিল কিনা সেটা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। আনন্দমোহন বললেন, বেশ, পরীক্ষা করে দেখুন, আমরা এখন চললাম। আপনার কাজ শেষ হলে আমাকে খবর দেবেন লালবাজারে। বাকি লোকগুলোকে সারা বাড়িখানা পাহারা দেওয়ার আদেশ দিয়ে তিনি বেরিয়ে এলেন প্রতুলকে সঙ্গে নিয়ে। সবেমাত্র পথে পা বাড়িয়েছেন, এমন সময় একখানা কালো রঙের মোটর এসে থামল সেখানে। মোটর থেকে নামলো একটা অল্প বয়সী তরুণ। তার দিকে চেয়ে আনন্দমোহন জিজ্ঞেস করে উঠলেন, ওমা, তুমি হঠাৎ কি মনে করে? প্রতুল তার সঙ্গে বলে উঠল, তটিনী, তুমি হঠাৎ কেন এলে মা? তটিনী আনন্দমোহনের মেয়ে। বয়স বেশি না হলে বাপের সঙ্গে থেকে থেকে এরই মধ্যে গোয়েন্দাগিরির বেশ পটু হয়ে উঠেছে। শানিত দৃষ্টি মেলে সে বলল, একটা খবর আছে। সেটা কি? কিছুক্ষণ আগে আপনারা যাকে বন্দি করেছিলেন সে পালিয়েছে। আনন্দমোহনের বুকের রক্ত যেন চমক খেয়ে উঠল। দৃষ্টি হলো বিস্ফারিত। বললেন, পালিয়েছে মানে? ঠিক বলছো তো? প্রতুলও তার সঙ্গে স্বর মিলিয়ে বলে উঠল, ত্রিবান্ধব ভান্ডারী নাম তো? কণ্ঠে জোর দিয়ে তটিনী বলল, হ্যাঁ, ত্রিবান্ধব ভান্ডারী।
আপনারা যাকে একটু আগে বন্দি হিসেবে লালবাজারে পাঠিয়েছিলেন। আপন মনেই আনন্দমোহন বিড়বিড় করতে লাগলো, আচ্ছা, বেকুবদের হাত দিয়ে ভরসা করেছিলাম বটে। প্রতুল ফস করে বলে উঠল, সে নিশ্চয়ই আমাদের আশেপাশে ঘুরছে সুযোগ খোঁজার আশায়। চলুন, লালবাজারে কি এখনই এর একটা কিছু। তাকে শেষ করতে না দিয়ে আনন্দমোহন বললেন, চলুন, আগে লালবাজারে তো যাই, তারপর ভাবা যাবে কি করবো না করব। মুখে তিনি ও কথা বললেও আসলে কিন্তু মনের মধ্যে তার তখন ঝড় বইতে শুরু করেছে। ত্রিবান্ধব পালিয়েছে, তবে কি সত্যিই সে খুনি? চৌরঙ্গির ওপর দিয়ে তিনি গাড়িটা ছুটিয়ে নিয়ে চললেন, গতিসীমার বাঁধন ছাড়িয়ে। পার্ক স্ট্রিটের মোড়ে লাল আলোটা জ্বলে উঠল, তাও তিনি গতি সহ্য করলেন না। বিপরীত মুখে দুখানা গাড়ির মাঝ দিয়ে হুহু শব্দে ছুটে বেরিয়ে গেল। পথচারীর দল সবিস্ময়ে সরে দাঁড়াতে লাগলো। ট্রাফিক পুলিশ গাড়ির নাম্বার টুকে নিল। অন্যান্য যানবাহনগুলো ফুট ঘেঁষে থেমে পড়ল, কিন্তু কোনো দিকেই তখন আনন্দমোহনের লক্ষ্য ছিল না। রাগে ক্ষোভে অন্তরটা মনে হলো যেন তার জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে। অনেক আশা নিয়ে ত্রিবান্ধবকে তিনি বন্দি করেছিলেন, কিন্তু নিরাশ হতে হলো সম্পূর্ণরূপে। লালবাজারের ফটক দিয়ে গাড়িটা ঢুকতেই সামনে ইন্সপেক্টর কুঞ্জলালকে দেখা গেল। সে যেন দীর্ঘক্ষণ তাদেরই প্রতীক্ষায় উৎকণ্ঠিত হয়ে উঠেছে। আনন্দমোহন নামতেই সে বলল, প্রকৃত খুনিকে আমরা বন্দি করেছি, সে নিজেই এসেছে তার দোষ স্বীকার করতে। পদচিত গাম্ভীর্য বজায় রেখে আনন্দমোহন কঠিন কণ্ঠে আদেশ করলেন, যাও, লোকটাকে আমার ঘরে নিয়ে এসো। পরক্ষণে তিনি প্রতুল ও তটিনীকে সঙ্গে করে নিজের ঘরের দিকে চললেন। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর কুঞ্জলাল একটা লোককে নিয়ে এসে হাজির হল। লোকটার বয়স যতই হোক, চুলগুলো সব পেকে গেছে, সারা মুখখানায় অসম্ভব রকম ব্রণয়ে ভর্তি। খোঁচা খোঁচা বুরুর তলায় চোখ দুটো এত ছোট এবং সে চোখ দুটোর দৃষ্টি এতই বিভৎস যে তাকে লক্ষ্য করলে অতি বড় সাহসীর বুকেও ক্ষণিকের জন্য অন্তত কেঁপে উঠবে। সহজ কণ্ঠে আনন্দময় তাকে প্রশ্ন করল, তাহলে তুমিই খুনি? লোকটা সবেগে মাথা নেড়ে বলল, নিশ্চয়, আমিই তো তাকে খুন করেছি। কথা শেষে সে এমন এক বিকৃত হাসি হাসল যে তাতে বেশ বোঝা যায় বিকৃত হাসির মতো মাথাটাও তার বিকৃত। আনন্দমোহন আবার প্রশ্ন করলেন, কাকে খুন করেছ? কেন, সেই বুকমেকারকে। কারণ? কারণ সে আমাকে প্রতারিত করেছে। একপাশে একটা চেয়ারে প্রতুল অনেকক্ষণ গুম হয়ে বসেছিল। লোকটার দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল, কিন্তু তোমার বন্দুকটা কোথায়? আমি সেটা মা পতিত পাবনীর কোলে তুলে দিয়েছি। প্রতুল রসিকতাটা বুঝতে পেরে আনন্দমোহনের ধমকের সুরে কঞ্জুলালকে উদ্দেশ্য করে বললে, কেন তোমরা আমায় বিরক্ত করার জন্য এই পাগলগুলোকে নিয়ে আসো? যাও, বের করে দাও ওকে এখান থেকে। টেবিলের উপর টেলিফোনটা বেজে উঠতে আনন্দমোহন রিসিভার কানে লাগালেন। পরক্ষণে পকেট থেকে নোটবুক বের করে একটা ঠিকানা তুলে নিয়ে তিনি বললেন, বেশ, কাল সকালে আমি তার সঙ্গে দেখা করবো বলে দিন। সশব্দে রিসিভারটা নামিয়ে রাখতেই প্রতুল জিজ্ঞাসা করলেন, নতুন কিছু খবর পেলেন নাকি? হ্যাঁ, আরও কয়েকটা বাড়িতে শীত পড়েছে। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে প্রতুলের ললাটে চিন্তার সুস্পষ্ট রেখা ফুটে উঠল। আপন মনেই কি খানিক বিড়বিড় করে একসময় সে প্রশ্ন করল, কাল সকালে যার কাছে যাবেন তিনি কে? বিক্রম রায়, বোধহয় নামটা শুনে থাকবেন। মুহূর্তেই প্রতুলের চোখ দুটো বড় বড় হয়ে উঠল। মনে পড়ল চাঁদমোহন ওই নামটাও করেছিল। তাহলে আনন্দমোহন বলে চললেন, আজও সকালে তার বাড়িতে কে বা কারা ঘরের জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করে গেছে।
আমার মনে হয় যারা করেছে তাদের উদ্দেশ্য ছিল কাউকে খুন করা। সেটা বুঝতে পেরেই ওরা আমাকে সেখানে প্রহরী মোতায়েন করার জন্য অনুরোধ জানাবে। প্রতুল ভেবে পেল না কিসের সন্ধানে লোকগুলো এবারে ওবারে শীত দিয়ে বেড়াচ্ছে এবং তারপরেই একটা করে লোক খুন করছে। তবে কি নিহতেরা তাদের কাছে ঋণী ছিল? ঋণ পরিশোধ করতে অস্বীকৃত হওয়ায় কি তাদের মৃত্যুবরণ করতে হয়েছে? কথাটা জিজ্ঞেস করতেই আনন্দমোহন বললেন, সেই খোঁজেই তো আমি কাল যাব। আচ্ছা, তাহলে চলি। আসছে কাল আমি আপনার সঙ্গে দেখা করব। আনন্দমোহন বেরিয়ে যাওয়ার কয়েক মুহূর্তে পরেই প্রতুল তটিনীকে বলল, আমাদের সঙ্গে এবারে তোমাকেও একটু কাজ করতে হবে। আগ্রহী ভরা কণ্ঠে তটিনী বলল, বেশ, আমাকে কাজ দিন। আজ পর্যন্ত যাদের যাদের বাড়িতে শীত পড়ার খবর আমরা পেয়েছি তাদের বাড়িতে একবার করে তোমায় যেতে হবে। আমার মনে হয় শীত যারা দিচ্ছে তাদের একটা বড় দল আছে। যদি তাই হয় তাহলে দেখতে পারা যাবে প্রত্যেকটি শীত দেওয়ার প্রণালী একই রকম কিনা। আপনাদের আপনাদের তালিকার প্রথম বাড়ির ঠিকানাটা আমাকে দিন। পকেট থেকে এক টুকরো কাগজ বের করে সেটার উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রতুল বলল, 55/1C ছায়াতলা গলি, বউবাজারের তিলাঞ্জলি বারুইয়ের বাড়িতে তোমাকে প্রথমে যেতে হবে। মনে থাকে যাবে, তুমি যাচ্ছ দৈনিক সাংবাদিক হিসেবে, গোয়েন্দা হিসেবে নয়। তটিনী তাড়াতাড়ি বলে উঠল, থাক, আপনাকে আমাকে আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। বাকি কয়েকটা ঠিকানা দিয়ে প্রতুল বলল, আর দেরি করো না, বেরিয়ে পড়ো এক্ষুনি। পথে নেমে পড়ে প্রতুল একখানা ট্যাক্সি ডেকে তটিনীকে বলল, যা যা করতে বললাম ভুলো না যেন। কাজ শেষ করে তটিনী যখন ফিরে এলো তখন রাত 9টা। বলল, আপনি যা ধারণা করেছিলেন প্রতুলবাবু তা ভুল। শীত দেওয়ার প্রণালীটা তাদের এক নয়। তারা যে একটা দলভুক্ত এ কথাটা কোনো কাজের মধ্যেই তেমন প্রকাশ করেনি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, কোনো বাড়িতে শীতের কাজটা সারা হলে সেখানে লেখা থাকছে চিয়ার। আমার যতদূর মনে হচ্ছে ওই কথাটা লেখার মানে এই যে তারপরে ওই বাড়ির লোকটার খুন হবার পালা। তটিনীর দূরদর্শিতা দেখে প্রতুল তাকে প্রশংসা করতে থামল না। বলল, তোমার অনুমানটা ঠিক হয়েছে মা। রায়মোহনের বাড়িতে এবং চাঁদমোহনের বাড়িতে ওই লেখাটা আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু তখন আর তো মাথা ঘামিয়ে দেখিনি। আরো সামান্য 2-4টে কথা আলোচনার পর তটিনী বাড়ি ফিরে গেল। প্রতুল চলে গেল তার নিজের বাসায়। খাওয়া দাওয়া সেরে সবেমাত্র সে শুতে যাবে, এমন সময় ঝনঝন শব্দে টেলিফোনটি বেজে উঠল। রিসিভারটা তুলে কানে লাগাতেই বিস্ময় প্রতুলের চোখ দুটো অসম্ভব রকম বড় হয়ে উঠল। বলল, কে? ত্রিবান্দম ভান্ডারী? হ্যাঁ হ্যাঁ, বলে যাও। ওধার থেকে স্বর ভেসে এলো, আমায় কোনো প্রশ্ন করবেন না, সময় আমার অল্প। আমি মিস্টার চাঁদমোহনকে খুন করিনি, তবে আমি জানি কে করেছে। আমি পুলিশের হাত থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, কেননা শেষ পর্যন্ত হয়তো আমাকেই অপরাধী হতে হতো, আর তখন নিজেকে নিরপরাধ বলে প্রমাণ করে রক্ষা পাওয়া আমার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়াতো। আমি এখন যাচ্ছি আসল অপরাধীর কাছে। কাল যদি একবার 91C মাধব মণ্ডল লেনে দেখা করেন তাহলে বড় ভালো হয়। একা আসবেন, সঙ্গে কেউ যেন না থাকে। মনে রাখবেন, যেখানে যাবেন সেটা একটা গুদম ঘর, আর ঢুকবেন আপনি সেখানে পেছনের দরজা দিয়ে। পরক্ষণে ওধার থেকে ভেসে এলো রিসিভার রাখার শব্দ। ব্যাপারটা আনন্দমোহনকে জানিয়ে দেওয়া প্রতুল জরুরি মনে করল। তিনি যখন এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছেন তখন এগুলো জানা তার একান্ত প্রয়োজন। পুনরায় প্রতুল আনন্দমোহনের উদ্দেশ্যে রিসিভার তুলে নিল। কথা শেষ হওয়ার পর একসময় সে সেটা নামিয়ে রেখে বিছানার উপর গা এলিয়ে দিল। পরদিন সন্ধ্যা নাগাদ প্রতুল আনন্দমোহনের কাছে গেল। ঘটনাটা ক্রমেই জটিল হয়ে দাঁড়াচ্ছে, সুতরাং আনন্দমোহনের মেজাজটা রুক্ষ থাকাই স্বাভাবিক। প্রতুল ঘরে ঢুকতেই তিনি একবার শুধু গম্ভীরভাবে তার দিকে তাকালেন।
প্রতুল প্রশ্ন করলেন, আর কোনো খবর আছে নাকি আনন্দবাবু? গম্ভীর স্বরে আনন্দমোহন বলল, আছে। কারোর খুনের খবর? না। তবে কি? মিস্টার বিক্রম রায় নিরুদ্দেশ, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আনন্দমোহন পুনরায় বলতে শুরু করলেন, আজই সকালে আমি তার বাড়িতে গেছিলাম। তার স্ত্রীর সঙ্গে আমার দেখা হলো। কেমন যেন মনমরা ভাব। গত রাতে বিক্রম রায়কে কারা ফোন করেছিল। তারপর তিনি শিগগিরই ফিরব বলে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ির লোক সেই তাকে শেষ দেখে। কোথা থেকে ফোনটা করা হয়েছিল আন্দাজ করতে পারলেন কিছু? হ্যাঁ, আমার মনে হয় বেলগাছিয়ার আশপাশ কোনো জায়গা থেকে করা হয়েছিল। বেলগাছিয়া? গম্ভীর বিস্ময়ের সঙ্গে কথাটা উচ্চারণ করে প্রতুল আক্ষেপের সুরে বলল, ইস, আমাকে আগে যদি একবার জানাতেন, তাহলে আমি সেই মুহূর্তে সেখানে পৌঁছতে পারতাম। তার মানে? সেই পাড়াতে আমার একজন জানাশোনা লোক আছে। পরক্ষণে প্রতুল প্রসঙ্গটা পরিবর্তন করে বললেন, কিন্তু তিনি গেলেনই বা কোথায়? কি বা তার পক্ষে করতে পারে? সেটাই তো ঠিক বুঝে উঠতে পারছি না। শীত দেওয়ার ব্যাপারে আর কিছু আপনার কানে এলো? হ্যাঁ, আরও 3টে বাড়ির খবর পেয়েছি। সবই রাত্রে ঘটেছে। সেই আগেকার মতোই তো? মানে কিছুই চুরি যায়নি, অথচ? ঠিক আগেকারগুলোরই মতো। কোনো সূত্রও পাওয়া যায়নি? না। ত্রিবান্ধবের আর কোনো খবর পেলেন? মাথা নেড়ে আনন্দমোহন জবাব দিল, না। তবে এবারে যে ফাঁদ পাতার মতলব মনে মনে এঁটে রেখেছি, তাতে আমি জোর করে বলতে পারি আর 7 দিনের মধ্যে আমি এ ব্যাপারে একটা কিছু কিনারা করতে পারবো। মতলবটা কি? পরে শুনবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রতুল বলল, তাহলে আমি এখন চললুম। পরে দেখা করবো আবার। পথে নেমে আসতেই তটিনীর সঙ্গে তার দেখা। তটিনী বলল, আমি মিস্টার বিক্রমের খোঁজ দিতে পারি আপনাকে। কাল তার বাসার সামনে দিয়ে আমি যাচ্ছিলাম। তিনি বেরোতেই তার মুখখানা দেখে আমার কেমন সন্দেহ হয়। তাই আমি তার পিছু নিয়েছিলাম। কতদূর পর্যন্ত গিয়েছিলেন? গেলাম ওই বেলগাছিয়া অবধি, খালের এপারে মাধব মণ্ডল লেন। প্রতুল বলল, মাধব মণ্ডল লেনে একটা গুদাম ঘর, তাই তো? তটিনী বলে উঠল, আপনি জানলেন কি করে প্রতুলবাবু? জেনেছি কোথাও থেকে নিশ্চয়ই, কিন্তু তুমি তাকে চিনলে কি করে? চিনতাম আগেই। ওই দৈনন্দিন সংবাদপত্র অফিসে তিনি ম্যানেজার। কাগজে একবার তার ছবি দেখেছিলাম। তাহলে আমি চলি। কোথায়? বেলগাছিয়া। আমিও তাহলে আপনার সাথে যাই না? না, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। একটা ট্যাক্সি করে 93 মাধব মণ্ডল লেনে সে পৌঁছে গেল। সেখানে পৌঁছে খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে সে ঘর খুঁজতে লাগলো। পরপর কটা নম্বর দেখতে দেখতে একসময় সেই গুদামখানাটা সে দেখতে পেল। জানলাগুলো পাল্লাহীন, দরজাটার অবস্থা প্রায় সেই রকমই মতো। বায়ু চলাচল পথটুকুও নেই। যত রাজ্যের মাকড়সা সেখানে নির্বিচারে জাল বুনে রেখেছে। সামনে দরজাটার কাছে এসে সে দেখল দেওয়ালে লেখা আছে ভাড়া দেওয়া হইবে। এই সময় মনে পড়ল ত্রিবান্ধব বলেছিল পেছনের পথ দিয়ে ঢুকতে। সে তাই করল। ভেতরটা ঢুকে সে দেখল প্রচণ্ড অন্ধকার। দুহাতে দূরের জিনিসপত্র পর্যন্ত দৃষ্টিগোচর হয় না। চারধারে কেমন একটা গুমোট গন্ধ। তারই মধ্যে প্রতুল কোনো রকমে হাতড়ে হাতড়ে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। শব্দটা কিসের? কোনো মানুষ না অন্য কিছু? দেশলাইয়ের একটা কাঠি জ্বালিয়ে সে খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভাগ্য আজ এমনই বিমুখ যে সেটাও হঠাৎ নিভে গেল। হঠাৎই কাদের কণ্ঠস্বর ভেসে এলো, ইন্সপেক্টরকে ফোন করে দাও, আর এর ভার তারই ঘাড়ে চাপিয়ে দাও, সেই এর প্রতিকার করবে।
কণ্ঠস্বরটার উদ্দেশ্যে প্রতুল চারিদিকটায় কান পাততে লাগলো। কোন দিক থেকে স্বরটা ভেসে আসছে? কেই বা কথা বলছে? ত্রিমান্দ? তাহলে এলোমেলোভাবে নানা কথা চিন্তা করতে করতে প্রতুল এগোতে লাগলো। হঠাৎ সামনে কিছুতে ধাক্কা খেতে অনুভব করে সে বুঝলো একটা দরজা। ধীরে ধীরে সেটা খুলে ফেলে সে আস্তে আস্তে ভেতরে এগোতে লাগলো। কিন্তু সেখানটা তেমন ঘুটঘুটে অন্ধকার নয়। আলো নেই বটে, তবে কোথা থেকে যেন একটা অল্প একটু আলোর আভা এসে পড়ছে। আরো দু এক পা এগোতেই তার হঠাৎ নজরে পড়ল হাত কয়েক দূরের দেওয়ালে হেলান দিয়ে কে যেন তন্ত্রাচ্ছন্নের মতো বসে রয়েছে। হয়তো ত্রিবান্ত। প্রতুল ধীর কণ্ঠে তাকে ডাকল, কিন্তু কোনো সাড়া এলো না। পকেট থেকে আরেকটা দেশলাই কাঠি বের করে সে একটা কাঠি জ্বালাল, কিন্তু দূরের মানুষটাকে তেমন চেনা গেল না। আবছা মতো শুধু দেহটাই চোখে পড়ল। চোখে না পড়লেও সে ত্রিমান্দ মনে মনে ভেবে নিয়ে প্রতুল তার কাছে এগিয়ে গেল। বার দুই ডাকার পরও যখন সে সাড়া পেল না, তখন আপন মনে সে গর্জন করতে লাগল, ঘুমনো হচ্ছে বাবু। এদিকে আরো একটা কাঠি জ্বালাতেই প্রতুল বিস্ময়ের এক অবাক্য ধ্বনি করে উঠল। এতক্ষণ যাকে সে মানুষ ভেবেছিল সে মানুষই, তবে মৃত। একেও ছুরি মারা হয়েছে, তার সমস্ত জামা কাপড় তাজা রক্তে জমাট বেঁধে গিয়েছে। চিন্তাচ্ছন্ন মস্তিষ্কে হাতড়াতে হাতড়াতে প্রতুল কোনো রকমে বাইরে বেরিয়ে এলো। আনন্দমোহনকে একটা ফোন করতে হবে, কিন্তু ফোন পাওয়া যায় কোথায়? মনে পড়ল বন্ধু লোকেশের কথা। সম্প্রতি সে একটা ফোন নিয়েছে বটে। দ্রুত পদে প্রতুল বড় রাস্তার মোড়ে একখানা বাড়ির সামনে এসে দাঁড়াল। লোকেশ তখন ঘুমিয়ে পড়েছিল। ডেকে তুলতে তাকে অবশ্য বিশেষ বেগ পেতে হলো না। আনন্দমোহন তখন লালবাজারেই ছিলেন। তাকে সব খবরটা সংক্ষেপে জানিয়ে দিল প্রতুল। বলল, আপনি আপনি চলে আসুন এক্ষুনি। ওধার থেকে স্বর ভেসে এলো, আমি এক্ষুনি যাচ্ছি লোক সঙ্গে নিয়ে। রিসিভারটা নামিয়ে রাখতে লোকেশ কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু বাধা দিয়ে প্রতুল বলে উঠল, এখন আর 1 মিনিটও দাঁড়ানোর সময় নেই ভাই, পরে একদিন এসে গল্পগুজব করব। সেখান থেকে বেরিয়ে প্রতুল পুনরায় গলিটার ভেতরে এসে দাঁড়াল। মাথার মধ্যে তখন তার রাশি রাশি চিন্তা স্রোত বয়ে চলেছে। কে করলো খুনটা? কে খুন হলো? ত্রিবান্ধ না আর কেউ? ত্রিবান্ধ কি জন্য তাকে সেখানে আসতে বলেছিল? তাকে বন্দি করার জন্য নয় তো? পকেট থেকে সিগারেট কেস বের করে সে একটা সিগারেট নিল। পরক্ষণে দেশলাইটা বের করতে গিয়ে তার মনে পড়ল সেটা সে ফেলে এসেছে ভিতরে। এর জন্য প্রতুল মনে মনে নিজেকে অভিসম্পাত করতে লাগলো। কিন্তু আনন্দমোহন আসছে না কেন? 8 ঘন্টার উপর সময় বয়ে গেছে, অথচ তার দেখা নেই কেন? পথে কোনো বিপদ আপদ হলো না তো? মোড়ের মাথায় অজস্র পুলিশ ভ্যানের হেডলাইট চোখে পড়তে প্রতুলের মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। তাহলে তিনি এসে গেছেন। গাড়িটা এসে থামলো প্রতুলের প্রায় 2 হাত আগে। আনন্দমোহন গাড়ি থেকে নেমে এলো। তার সঙ্গে এলো জন 2 পুলিশ ও এক সার্জেন্ট। আনন্দমোহন প্রশ্ন করলেন, ব্যাপার কি প্রতুলবাবু? এটাও কি সেই স্টাবিং এর ব্যাপার নাকি? ঘাড় নেড়ে প্রতুল জবাব দিল, ঠিক তাই। প্রহরী 3 জনের 2 জনকে আনন্দমোহন বললেন, তোমরা ওই দিকটা পাহারা দাও, কেউ যেন পালিয়ে না যায়। পরে 3য় জনকে উদ্দেশ্য করে বললেন, তুমি পিছনের দিকে যাও, ওদিকটা একটু ভালো করে লক্ষ্য রেখো, ওদিক দিয়ে পালানোর বেশি সম্ভব। পর মুহূর্তেই তিনি সামান্য দরজাটার কাছে এসে দাঁড়াতেই প্রতুল বলল, ওদিক দিয়ে নয়, এ পাশে আর একটা পথ, ভাড়া দেওয়া হইবে। লেখাটা নজর পড়তেই আনন্দমোহন বললেন, এটা তো দেখে মনে হচ্ছে মান্ধাত্তা আমল থেকে টাকানো রয়েছে। প্রতুল কোনো উত্তর দিল না। তাকে সঙ্গে করে সে জঞ্জালের ধারে ঢোকার পথটায় এসে দাঁড়াল। পকেট থেকে টর্চ বের করে আনন্দমোহন বললেন, ভেতরে কাউকে দেখতে পেয়েছিলেন নাকি আপনি? না, কাউকে দেখতে পাইনি, তবে কার যেন কথা শুনতে পেয়েছিলাম। শটটা কার সেটা ঠিক বুঝতে পারছিলাম না। ধীরে ধীরে আনন্দমোহন অগ্রসর হতে হতে
কিসে একটা হুঁচুট খেতেই তার হাত থেকে টর্চটা মেঝের উপর পড়ে গেল। হাতড়ে হাতড়ে সেটাকে তুলে প্রতুল দেখল সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। ডুমোটা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে। আফসোসের সঙ্গে আনন্দমোহন বলে উঠল, যা, তাহলে উপায়? আপনার কাছে দেশলাই আছে? ছিল, সেটা আমি ভেতরে ফেলে এসেছি। আনন্দমোহন বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, আমার পকেটে দেশলাই আছে, একেবারেই ভুলে গিয়েছিলাম। পকেট থেকে তিনি দেশলাইটা বের করে একটা কাঠি জ্বালালেন। অনেকক্ষণ অন্ধকারে থাকার পর বারুদের শিখাটা তাদের কাছে মনে হলো যেন বিদ্যুতের আলো। কিন্তু তা কতক্ষণের জন্যই বা, কয়েক সেকেন্ডের মধ্যে সেটা গেল নিভিয়ে। কাঠির পর কাঠ জ্বালাতে জ্বালাতে তারা সতর্ক দৃষ্টি আর উৎকণ্ঠিত মন নিয়ে ক্রমশ ভেতরে ঢুকতে লাগলো। এবারে কথা কইলেন আনন্দমোহন, বললেন, আর কতটা প্রতুলবাবু? আঙুল দিয়ে নির্দেশ করে প্রতুল বলল, ওই যে, ওই দেখুন লাশটা। আবঝা আলোর মধ্যে সে লাশটার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু পরক্ষণে বিস্ময়ের একটা বিচিত্র ধ্বনি তার মুখ দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে চোখ দুটো মনে হলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়। তেমনি স্বরেই তিনি বলে উঠলেন, ও, এই যে বিক্রম রায়ের মৃতদেহ। প্রতুল তার কথার প্রতিধ্বনি তুলে সঙ্গে সঙ্গে বলে উঠল, বিক্রম রায়? তাহলে তটিনীর কথাটা মিথ্যে নয় দেখছি। প্রতুলের দিকে তাকিয়ে আনন্দমোহন বলল, তটিনী? সে কি এখানে এসেছিল নাকি? হ্যাঁ, কাল রাত্রে বিক্রম রায় বাড়ি থেকে বেরোনোর পরই তটিনী তাকে অনুসরণ করে এই পর্যন্ত এসেছিল। সে তো আমায় জানায়নি কিছু। না, সে জানায়নি, তার কারণ এই যে সে আপনাকে রীতিমতো ভয় করে চলে। অত রাতে অনুসরণ করছে জানালে আপনি রাগ করতে, তাই সে জানায়নি। একান্ত নিরাশ মনে আনন্দমোহন বাইরে বেরিয়ে এলেন। পুলিশ দুজনকে ডেকে বললেন, তোমরা ভেতরে ঢুকে লাশটা বের করে নিয়ে এসে মর্গে চালান দাও। তার আগে একবার আলো দিয়ে চারিদিকটা ভালো করে খুঁজে দেখো, জিনিসপত্র যা আছে নিয়ে আসবে। আর যদি কারো হাতের ছাপ। তাকে শেষ করতে না দিয়ে প্রতুল বলল, আপনার কি মনে হয় এই খুনটার সঙ্গে ত্রিবান্ধব জড়িত কি? ঠিকই তাই, সেই যে প্রকৃত খুনি এটা আমি হলফ করে বলতে পারি। তাহলে সে আমায় এইভাবে ফোন করেছিল কেন? উদ্দেশ্যটা তার মত ছিল না নিশ্চয়ই। ভেবেছিল আপনাকেও যদি এ জগৎ থেকে সরাতে পারে। কিন্তু তাই বা কি করে হয়? সে কি ভেবেছিল যে আমি এতটাই বোকা? আর আমাকে এই ধরনের ফোন করে ডেকে নিয়ে এসে খুন করার কথা ভাবা যে কতখানি মূর্খামি আপনি কি বলতে চান সেটা বুঝি না। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে আনন্দমোহন বিরক্ত ভরা কণ্ঠে বলল, সমস্ত ব্যাপারটা গোড়া থেকে কেমন যেন গোলমাল, কিছুই। কথাটা অসমাপ্ত রেখেই তিনি গাড়িতে গিয়ে উঠলেন। পরে জিজ্ঞাসা দৃষ্টিতে প্রতুলের দিকে তাকিয়ে বললেন, আসবেন নাকি আমার সঙ্গে? না না, আমাকে আর একটা কাজ সারতে হবে, আপনি চলে যান। বাড়ি ফিরে প্রতুল দেখল তটিনী তারই প্রতীক্ষায় বসে। একখানা চেয়ার টেনে নিয়ে প্রতুল বলল, মিস্টার বিক্রম রায়ের খুন হয়েছে। তটিনী যেন আকাশ থেকে পড়ল, অস্ফুট স্বরে বলল, খুন হয়েছেন? হ্যাঁ, কিন্তু কে করেছে ঠিক বুঝতে পারছি না। ত্রিবান্ধব ভাণ্ডারীকে কি? প্রতুল তার কথা কেড়ে নিয়ে বলল, ত্রিবান্ধব লোকটাকে আমার তিলমাত্র সন্দেহ হয় না। তোমার বাবা কিন্তু বলছেন প্রকৃত হত্যাকারী ওই। আপনি তার দেখা পেয়েছিলেন? না, ওখানে দেখা পাইনি। বুঝতে পারলুম না কি কারণে সে আমাকে ওখানে যেতে বলেছিল। যদি মিস্টার বিক্রমের মৃতদেহ দেখানোর জন্য হয় তাহলে। টেবিলের উপর ফোনটা বেজে উঠল। রিসিভারটা তুলে নিয়ে প্রতুল কানে লাগালো, কিন্তু পর মুহূর্তেই মুখখানা তার কালো হয়ে উঠল। বলল, কে? ত্রিবান্ধব? কি খবর? উধার থেকে স্বর ভেসে এল, হ্যাঁ, আমি ত্রিবান্ধব ভাণ্ডারী কথা বলছি। আপনি নিশ্চয়ই আমার উপর খুব চটে গেছেন। অবশ্য যাওয়ারই কথা, কিন্তু কি করব বলুন, এমন এক সংকটময় মুহূর্তে আমি পড়েছি যে কোনো কাজই স্থিরভাবে করতে পারছি না। খানিকক্ষণের জন্য চুপ থেকে ত্রিবান্ধব পুনরায় বলল,
আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই, অত্যন্ত জরুরি কতগুলো কথা আছে। আপনি একবার দয়া করে। ঝাঁঝালো স্বরে প্রতুল বলে উঠল, আমি আপনার চাকর নয়, আর কোথাও আমি যেতেও পারবো না। কি এমন জরুরি দরকার শুনি? সেটা আপনাকে সাক্ষাতেই বলবো, কিন্তু তাহলে আমার বাড়িতে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। দেখুন, সত্যি কথা বলতে কি, পুলিশের চোখে আমি এখন অপরাধী, তাই মুহূর্তের জন্য কি একটা ভেবে নিয়ে প্রতুল বাধা দিয়ে বলে উঠল, না না, তোমার কোনো ভয় নেই, নিঃসন্দেহে তুমি আসতে পারো। বেশ, তাই যাচ্ছি। পরস্পরের কথা শেষ হতেই প্রতুল রিসিভারটা নামিয়ে রাখল। কিছুক্ষণ পর কলিং বেলটা সজোরে বেজে উঠতেই প্রতুল চকিত হয়ে উঠল। দ্রুত পদে এসে সে দরজাটা খুলতেই দেখল ত্রিবান্দম দাঁড়িয়ে। কিন্তু কি অদ্ভুত পরিবর্তন ঘটেছে তার মুখ চোখে। মনে হচ্ছে যেন এরই মধ্যে তার দেহের এবং মনের উপর কি যেন একটা প্রচন্ড ঝড় বয়ে গেছে। চুলগুলো এলোমেলো, দেহটা পরিশ্রান্ত, মুখখানা মলিন। প্রতুল তাকে ভেতরে ডেকে আনলেন। চেয়ারে বসতে গিয়ে হঠাৎ তটিনীর দিকে তাকিয়ে ত্রিবান্ত প্রতুলের দিকে তাকালো। বলল, আপনার সঙ্গে আমার গোপনীয় কিছু কথা ছিল, তাই বলছিলাম কি, যদি দয়া করে। কথাটা শেষ না করে তটিনীর দিকে ধীরে ধীরে মুখখানা ফেরাল। প্রতুল তখন মৃদু হেসে বলল, তোমার কোনো ভয় নেই, এ হচ্ছে আমার ঘরেরই লোক, নির্ভয়ে তুমি এর সামনে সব কথা বলতে পারো। কথা শেষে সে দরজাটা বন্ধ করার জন্য এগোতে লাগল, কিন্তু তখনই ত্রিবান্দম বাধা দিয়ে বলল, না 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 না, বন্ধ করবেন না, দরজাটা খোলাই থাক। বিস্মিত কণ্ঠে প্রতুল প্রশ্ন করল, কেন বলো তো? কেন তা বলতে পারবো না, দয়া করে আমার কথাটা শুনুন। তার উদ্দেশ্যটা বুঝতে না পেরে একখানা চেয়ারে বসে প্রতুল নিজের পকেটের ভেতরে হাত ভরে নিল। স্পর্শে দেখে নিল পিস্তলটা ঠিক আছে কিনা। তারপর বলল, এবার বলো তোমার যা বলবার আছে। পরক্ষণে সে টেবিলের উপর সিগারেটের কেসটা দেখিয়ে বলল, খাও নাকি? না না, লজ্জা করবার কিছু নেই। না, দয়া করে আমাকে আমার বক্তব্য বলতে দিন, দেরি করলে হয়তো আমারও প্রাণটা তারা। তারা? তারা কারা তা ঠিক জানি না, তবে মনে হয় আমার পেছনে পেছনে কেউ ঘুরে বেড়াচ্ছে। যাক, সে কথা থাক। এখন কথা হচ্ছে এই যে পুলিশের হাত থেকে আমার পালিয়ে আসার সংবাদ বোধহয় আপনি জানেন। গম্ভীর সুরে প্রতুল বলল, জানি। প্রহরী বেষ্টিত অবস্থায় পুলিশ ভ্যানে উঠতে গিয়ে হঠাৎ আমার একটা লোককে স্মরণ হলো। আমাদের অফিসে লোকটা নিয়মিত আসে না বটে, তবে আমার সন্দেহ হয়েছিল ওর ওপর। চাঁদমুখর খুন হবার দিন সে এসেছিল। প্রহরীদের বললাম আমি একবার ঘন্টা খানেকের জন্য আনন্দমোহনের আদেশ নিয়ে ছুটি চাই। তারা তো আমার কথা হেসেই উড়িয়ে দিল। তখন বাধ্য হয়েই আমি তাদের গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। তারপর কি করলে? ওই ওই যে লোকটার কথা বললাম আপনাকে, তারই উদ্দেশ্যে আমি ফকির সরকার লেনে যাই। সেখানেই সে থাকে। তার বাড়িখানা খুঁজে বের করে আমি একটা জানলার আড়ালে লুকিয়ে থাকি। হঠাৎ আমার কানে এলো সামনের ঘর থেকে সেই লোকটার গলার স্বর। সে আর একজন হিন্দি ভাষায় বলছে, খুব সাবধানে কাজ করতে হবে, যে কোনো মুহূর্তে ধরা পড়ার সম্ভাবনা। আমি রায়মোহনকে খুন করেছি, এবার পালা বিক্রমের। তাকে কাল একবার আমাদের মাধব মণ্ডল লেনের গুদামে রাত্রি 9টার সময় দেখা করতে বলেছি, কারণ ওই ঘরটাই তার পক্ষে উপযুক্ত জায়গা। তারপর তাদের আর কোনো সাড়া পাওয়া গেল না। বুঝলাম তারা এবার বেরোবে, তাই আমিও সরে পড়লাম সেখান থেকে। মুহূর্তের জন্য থেমে ত্রিবান্ধব আবার বলল, তখন প্রথমেই আমার মনে হলো লালবাজারে একটা খবর দিই, কিন্তু আমার কথা তারা বিশ্বাস করবে কিনা সন্দেহটা মনে জাগতেই ভাবলাম আগে একবার মাধব মণ্ডল লেনে গুদাম ঘরটা দেখে আসি, তাতে হয়তো আপনাদের সাহায্য করা আমার পক্ষে অনেকটা সহজ হবে। আমি গুদাম ঘরটা খুঁজে বের করলাম, তারপরেই তো আপনাকে ফোন করলাম। ভুরু কুচকে প্রতুল প্রশ্ন করল, তারপর? তারপর আমি রাত্রে বাড়ি না ফিরে পথেই কাটালাম, আজও তাই কেটেছে।
রাত 9টার সময় কথা মতো গুদাম ঘরে গিয়ে দেখি মিস্টার বিক্রম রায়কে শয়তানেরা খুন করে রেখেছে। তারপর কি ঘটলো না ঘটলো আমি জানি না। আপনি হয়তো ভাবছেন স্যার আমি নিজের দোষ ঢাকার জন্য সব মিথ্যে কথা বলছি, কিন্তু না, আমার কথা বিশ্বাস করুন। হঠাৎ কি মনে পড়তেই সে তাড়াতাড়ি বলে উঠল, আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমি কাল খুনিদের ঠিকানা বের করেছি। আপনার যদি কাজে লাগে আমি জানাতে পারি। আনন্দবাবুকে বললে হয়তো। বাধা দিয়ে প্রতুল বলল, না না, আগে বলো ঠিকানাটা কি। শ্রীবান্ধবের চোখ দুটো এক অজানা আশায় প্রদীপ্ত হয়ে উঠল। খুশি ভরা কণ্ঠে বলল, তার ঠিকানা হচ্ছে। তার কথা শেষ হওয়ার আগেই ঘরের মধ্যে একটা শো করে কিসের শব্দ হয়ে উঠল। পরক্ষণেই দেখা গেল যন্ত্রণার একটা অস্পষ্ট ধ্বনি করে শ্রীবান্ধব লুটিয়ে পড়ল মেঝের ওপর। বিস্ময় চকিত হয়ে প্রতুল তার দিকে ঝুঁকে পড়তেই দেখল তীক্ষ্ণ ধারা একখানা ছোরা তার বাঁ দিকের ফুসফুসের ওপর প্রথিত। ক্ষত স্থান থেকে রক্ত বেরিয়ে জামাটাকে সিক্ত করে তুলেছে। প্রতুল আর এক মুহূর্ত অপেক্ষা না করে হত্যাকারীর উদ্দেশ্যে দ্রুত পদে দরজার সামনে এসে দাঁড়ালো। অদূরে সিঁড়ির গোড়ায় একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখতে পেয়ে সে ছুটে গেল সেদিকে। ছায়ামূর্তিটি নিশ্চয়ই হত্যাকারী। লোকটা পায়ের শব্দ শুনে তীরের বেগে ছুটতে লাগলো। প্রথমে একতলায়, পরে সবেগে সে রাস্তায় গিয়ে পড়ল। প্রতুল নাছোড়বান্দা। হিংস্র জানোয়ার যেমন তার শিকারের পেছনে ক্ষিপ্ত হয়ে ছুটতে থাকে, সেও সেই রকম লোকটার পেছনে ছুটতে লাগলো। কিন্তু তবু মনে হলো যেন মাঝের ব্যবধানটা তাদের যেন ক্রমেই বেড়ে চলেছে। গভীর রাত, পথ জনবিরল, গাড়ি ঘোড়াও তেমনি নেই, তাই ফাঁকা পথ পেয়ে তারা উভয়ে ছুটেই চলেছে, জোরে, আরো জোরে। হঠাৎই দৌড়তে দৌড়তে কি একটা জিনিসে হোঁচট খেয়ে লোকটা সামনে হুমড়ি খেয়ে পড়ল। এই অবসরে প্রতুল তার কাছে এসে সজোরে একটা ঘুষি চালিয়ে দিল তার কাঁধে, কিন্তু লোকটা তার আগে অচৈতন্য হয়ে পড়ল। লোহার একখানা বিমে ধাক্কা খেয়ে সে এমনভাবে পড়েছে যে তার কপালটা অনেকখানি কেটে গেছে। প্রতুল ঝুঁকে পড়ে আহত লোকটার দিকে তাকিয়ে ভাবল তাকে হাসপাতালে পাঠানো প্রয়োজন। ইতিমধ্যে এধারে ওধারে থেকে লোক ছুটে এলো। পিছনে ফিরে প্রতুল দেখলো তটিনীও ছুটে আসছে। কাছে আসতেই সে বলল, একে এক্ষুনি হাসপাতালে পাঠানো দরকার, তুমি একবার খবর দাও। মিনিট 10 মধ্যে একখানা অ্যাম্বুলেন্স এসে হাজির হলো। স্থানীয় থানা থেকে খবর পেয়ে দরগাও ছুটে এলো। এসেই শুরু করলো তদন্ত। পথচারীর মন্তব্যে প্রতুলকে দোষী সাব্যস্ত করে থানায় নিয়ে যেতে চাইল। মৃদু হেসে প্রতুল এগিয়ে যেতেই তটিনী বলে উঠল, আপনি কি চললেন নাকি প্রতুলবাবু? দারোগাটি চোখ বড় বড় করে বললেন, প্রতুলবাবু মানে প্রতুল লাহিড়ী? তাকে শেষ করতে না দিয়ে তটিনী বলে উঠল, হ্যাঁ, বাংলার সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা প্রতুল লাহিড়ী। জিভ কেটে সলজ্জকন্দে দারোগাটি কি বলতে যাচ্ছিল, বাধা দিয়ে প্রতুল তাকে একধারে টেনে নিয়ে গিয়ে কিসব বলে দিল। তারপর আবার অচৈতন্য লোকটার সামনে এসে দাঁড়ালো। সব শেষে লোকটাকে হাসপাতালে পাঠানো হলো। তটিনী বলল, এবার আমি চললুম বাবাকে খবরটা দিতে, আপনি যা হয় এদিকার একটা ব্যবস্থা করুন। সে চলে যেতেই প্রতুল বাসায় ফিরে এলো। শ্রীবান্ধবের দেহটা তখন মনে হচ্ছে যেন কাঁপছে। ছুটে গিয়ে তার উপর ঝুঁকে পড়তেই প্রতুল দেখল অষ্টপ্রান্তটা তার বার কয়েকের জন্য কেঁপে উঠে চিরতরে স্থির হয়ে গেল। ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর যখন তটিনী কিংবা আনন্দমোহন কেউই এলো না, প্রতুল তখন রীতিমতো চিন্তিত হয়ে উঠল। টেবিলের কাছে গিয়ে রিসিভারটা তুলে নিয়ে সে কানে লাগালো। একটু পরেই বলতে শুরু করলো, কে? আনন্দবাবু? হ্যাঁ, আমি প্রতুল কথা বলছি। কি বললে? তটিনী যায়নি আপনার কাছে? সংক্ষেপে এই দিককার ঘটনা বর্ণনা করে প্রতুল বলল, আপনি তাহলে এক্ষুনি একবার আসুন। আনন্দমোহন আসতে সে সমস্ত ঘটনাটা বিশদভাবে বর্ণনা করে পরিশেষে বলল, আমি তো তটিনীকে পাঠালুম আপনার কাছে, বুঝতে পারলুম না ঠিক, হয়তো পথে কোথাও আটকে পড়েছে, ভাবার কিছু নেই, কিন্তু আপনি খুনির কি ব্যবস্থা করছেন? মৃদু হেসে প্রতুল বলল, আগে বেচারা একটু সামনে নিই, তারপর। শ্রীবান্ধবীর দেহটার নজর করতে সে বলে উঠল,
এর ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। আমাকে এক্ষুনি একবার যেতে হবে হাসপাতালে। পরদিন সকালে চায়ের পেয়ালা সবেমাত্র প্রতুল চুমুক দিয়েছে, এমন সময় ব্যস্ত সমস্ত হয়ে আনন্দমোহন তার ঘরে ঢুকে বলে উঠলেন, এদিকে বিপদ প্রতুলবাবু। আবার কি হলো? তটিনী কাল রাত থেকে এখনো ফেরেনি। বিস্ময়চকিত কণ্ঠে প্রতুল বলল, এখনো ফিরেনি? কোনো খোঁজ খবর নিয়েছেন কি? কোথায় আর নেব, আজ এক্ষুনি একটা চিঠি পেয়েছি। কথা শেষে একখানা কাগজ আনন্দমোহন প্রতুলকে হাতে দিলে প্রতুল সেখানে হাতে নিয়ে পড়তে শুরু করল। শ্রীচরণ এসু, বাবা, আপনারা হাসপাতালে যে লোকটিকে বন্দি করেছেন তাকে ছেড়ে দিন, নইলে এরা আমাকে বন্দি করে রেখেছে, ছাড়বে না। তটিনী। পড়া শেষ হতেই প্রতুলের চোখ দুটো ক্রোধে যেন জ্বলে উঠল। বলল, শয়তানরা দেখছি বাঘের ঘরে ঘুঁ হয়ে ঢুকতে চায়। পরক্ষণে নিম্ন কণ্ঠে সে বলল, তাহলে কি করা যায় বলুন তো? তটিনী তো কোনো রকম ঠিকানাও দেয়নি। আনন্দমোহন কি বলতে যাচ্ছিলেন, এমন সময় না একজন লোক ঘরে ঢুকল। জিজ্ঞাসু দৃষ্টিতে প্রতুলের দিকে তাকিয়ে এসে বলল, আপনি আপনার রুগীকে হাসপাতাল থেকে নিয়ে এসেছেন? তার মানে আমরা তো কিছুই জানি না। তাহলে সে পালিয়ে গেছে, তার মাথায় আঘাত তেমন লাগেনি, তাই ভোরে উঠেই পালাতে পেরেছে। লোকটার শেষের কথাগুলো প্রতুলের মধ্যে তেমন চাঞ্চল্য প্রকাশ পেল না। আনন্দমোহনের দিকে দৃষ্টি ফিরিয়ে এসে বলল, ঠিক এইটাই ধারণা করেছিলাম। যাক, চলুন একবার হাসপাতালে, দেখা যাক কিভাবে পালালেন মহাপ্রভু। হাসপাতালে এসে তারা জানল ভোরবেলায় লোকটা পালিয়েছে। সকল রোগী যখন তন্দ্রায় অচ্ছন্ন, নার্সরা যখন সবেমাত্র কিছুক্ষণের জন্য পাশের রুমে গেছে, সেই অবসরে সে জামা জুতো নিয়ে সরে পড়েছে। কতক্ষণ নীরব থেকে একসময় প্রতুল বলল, আনন্দবাবু, আপনি জন কয়েক পুলিশ আর সার্জেন্টের ব্যবস্থা করুন, আমি লোকটাকে আজই ধরব। সবিসময়ে আনন্দমোহন প্রশ্ন করলেন, আপনি তার সন্ধান পাবেন কি করে? সে ব্যবস্থা আমি আগেই করেছি। সময় নষ্ট না করে আনন্দমোহন আধ ঘন্টার মধ্যে প্রতুলের কথা মতো কয়েকটা পুলিশ আর একজন সার্জেন্টকে তার সামনে হাজির করলেন। বললেন, এবার কি করবেন করুন। সন্ধানী দৃষ্টিতে একবার হাসপাতালের চারধার বুলিয়ে নিয়ে পিছন দিকের একটা পথ দিয়ে প্রতুল তাদের সঙ্গে করে যাত্রা করল। তার গতি ট্রেনের মতোই চলছিল, একদম সোজা আর সিধে। তার পেছন পেছন সদল বলে আনন্দমোহন তার গতি লক্ষ্য করে এমন বিস্মিত ও বিরক্ত হচ্ছিলেন যে কোনো মুহূর্তে তার পক্ষে ফিরে যাওয়াটা মোটেই বিচিত্র নয়। গলির পর গলি পার করতে করতে চলতে লাগলেন। হঠাৎ অনেকগুলো গলি পার করে আসার পর একসময় খিদিরপুরের একখানা দোতলা বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়াল। ইঙ্গিতে পুলিশ ও সার্জেন্টদের সারা বাড়ি ঘিরে ফেলার আদেশ দিয়ে সে আনন্দমোহনের সঙ্গে কটকটার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, এই বাড়িতে ঢুকেছেন মহাপ্রভু। সবিস্ময়ে আনন্দমোহন বললেন, এই বাড়িতে? আপনি কি আগেই জানতেন নাকি? আগে জানতাম না, এখন জানলাম। যাক ও কথা, এখন ভেতরে আসুন। আস্তে আস্তে তারা ভেতরে ঢুকে গেল। তারপর ধীরে ধীরে তারা দোতলায় উঠল। বারান্দার একেবারে শেষের ঘরখানার সামনে প্রতুল মুহূর্তের জন্য দাঁড়িয়ে ভেজানো দরজাটা চট করে খুলে দিল। টেবিলের সামনে মুখোমুখি বসেছিল যে দুটো লোক, মুহূর্তেই মনে হলো যেন তাদের বুকের রক্ত হিম হয়ে গেল। তার মধ্যে একজন, মাথায় যার ব্যান্ডেজ বাঁধা, তাকে উদ্দেশ্য করে প্রতুল বলল, আরে, আপনি হঠাৎ হাসপাতাল থেকে চলে এলেন কেন? লোকটি বাধা দিয়ে বলে উঠল, কিন্তু আপনারা এখানে এলেন কি করে? এই বাড়িটাই বা চিনলে কেমন করে? কথা শেষে সে দ্বিতীয় লোকটিকে ইশারায় কি বলে দিতেই লোকটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করল, কিন্তু তাকে বাধা দিয়ে প্রতুল বললেন, যাবেন না, আপনিও এখানে দাঁড়ান। প্রথম লোকটি এই সময় পকেট থেকে একটা পিস্তল বের করল। প্রতুলের দিকে সেটা উদ্যত করে বলল, ওকে বাধা দেওয়ার আপনি কে? ছেড়ে দিন, নইলে। নইলে কি করবে? এক্ষুনি গুলি করে মারব। আপনি কার হুকুমে এ বাড়িতে ঢুকেছেন? তোমার
প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা কথার উত্তর দাও দেখি, তটিনী কোথায়? দ্বিতীয় লোকটি সহসা টেবিলের পাশে সরে এসে গুরুভাবে একটা বস্তু প্রতুলের দিকে সজোরে নিক্ষেপ করল। প্রতুল যেন এই মুহূর্তটার জন্য প্রস্তুত হয়েই ছিল। চকিতে এক পা সরে দাঁড়িয়ে সে তার জবাব দিল পিস্তলের গুলিতে। অব্যর্থ লক্ষ্য। লোকটির ডান হাতখানা বাঁ হাত দিয়ে চেপে ধরেছে। প্রথম লোকটি এবার ঝাঁপিয়ে পড়ল প্রতুলের ওপর, কিন্তু তার শক্তি কতটুকু? মুহূর্তে প্রতুল তাকে দু হাতে শূন্য তুলে ঘরের একটা টেবিলের ধারে নিক্ষেপ করল। টাল সামলাতে না পেরে লোকটি ছিটকে গিয়ে পড়ল। পুনরায় আঘাত পাওয়া মাত্র তার ললাটের ক্ষত স্থান থেকে অঝরে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। দ্বিতীয় লোকটা এবারে ছুটে এলো। হাতে গুলিবিদ্ধ হয়ে যেন তার কিছুই হয়নি। এমনই ভঙ্গিতে সে প্রতুলের দিকে এগিয়ে আসতেই পিছন দিক থেকে আনন্দমোহন পিস্তলের কুদোটা সজোরে বসিয়ে দিল তার মাথায়। সঙ্গে সঙ্গে লোকটি লুটিয়ে পড়ল মাটির বুকে। চোখের সামনে ফুটে উঠল কালো আকাশের বুকে অসংখ্য স্তিমিত তারকা। প্রথম লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়াতেই প্রতুল বলল, এখনো কিছু পাওনা আছে বুঝি? দেখো দেখি এটা কেমন লাগে। বলি সে আর একটা ঘুষি এমনভাবে তার মুখের উপর বসিয়ে দিল যে সঙ্গে সঙ্গে তার নাকের পাতাটা ছিঁড়ে গেল। সামনের দাঁত দুটো খসে পড়ল জিভের উপর। ক্রুদ্ধ কণ্ঠে প্রতুল বলল, এখনো বলো তটিনী কোথায়? নইলে তোমার শাস্তি সবে শুরু হয়েছে, মনে রেখো। লোকটি তখন আর কথা কইবার মতো শক্তি বোধ করেছিল না। সে আস্তে আস্তে বলে উঠল, পাশের ঘরে। আনন্দমোহনকে সেখানে অপেক্ষা করতে বলে প্রতুল ছুটে এলো পাশের ঘরে। তটিনী অচৈতন্য। সম্ভবত ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। মাথায় হাত বোলাতে বোলাতে প্রতুল তাকে দুবার ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। পুনরায় সেই ঘরে চলে এলো। কঠিন স্বরে লোকটিকে জিজ্ঞেস করল, কতক্ষণ তাকে ক্লোরোফর্ম করা হয়েছে? কুটিয়ে কুটিয়ে লোকটি বলল, ঘন্টা দুয়েক। আনন্দমোহনের দিকে তাকিয়ে বলল, তাহলে এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। লোকটির জীবন শক্তি বোধ করি শেষ হয়ে আসছিল। তাই সে বলল, যাওয়ার আগে আপনার কাছে একটা কথা শুনে যেতে চাই প্রতুলবাবু। কি করে আপনারা এ বাড়ি সন্ধান পেলেন? মৃদু হেসে প্রতুল বলল, খুব সহজ উপায়। তোমার জুতোর তলাটা একবার দেখো। দেখবে একটা দ অক্ষর লেখা, অর্থাৎ তুমি দস্যু। সেটা হাসপাতালেই আমি করে রেখেছিলাম। আর তারই সঙ্গে এমন একটা কালি লাগিয়ে রেখেছিলাম যে যেখান দিয়ে তুমি চলে যাও না কেন ওই অক্ষরটা ছাপ পড়তে পড়তে যাবে। কথা শেষে সে নিজেই লোকটির এক পাটি রবারের জুতো তুলে দেখালে। আনন্দমোহন সপ্রসং দৃষ্টিতে একবার প্রতুলের দিকে তাকালো। প্রতুল পুনরায় বলল, কিন্তু তোমরা এতগুলো লোককে খুন করলে কেন? পাশ ফিরে লোকটা ধীরে ধীরে বলে চলল, আমি আমি যখন রেঙ্গুনে, তখন আমার বাবা একটা ক্লাব তৈরি করেন। তাতে একসময় চাঁদমোহন, রায়মোহন, বিক্রম রায় এরা তিনজন সভ্য হতে চেয়েছিল, কিন্তু কি কারণে জানি না বাবা তাদের সভ্য করেননি। তার কিছুদিন পরেই তারা বাবাকে হত্যা করে, পিঠে ছুরি বসিয়ে দিয়ে। রেঙ্গুন থেকে ফিরে এসে খবরটা শুনে আমি তার প্রতিহিংসা নেব বলে বহুদিন ধরে সুযোগ খুঁজে এসেছি, কিন্তু তাদের খোঁজ পাইনি। শেষে একদিন চাঁদমোহনকে একটা অফিসে দেখলাম। পরে জানলাম ওইটাই তার নিজেরই। তারপর একে একে সবাইকে খুঁজে বের করে আমি বাধা দিয়ে প্রতুল প্রশ্ন করল, ত্রিবান্ধবকে মারলে কেন? ত্রিবান্ধব আমার গোপনীয় অনেক কিছু জানতে পেরেছিল, তাই লোকটির কথা শেষ হলো না। বোধ করি আর কোনোদিনও হবে না। শুধু রক্তাক্ত অষ্টটা তার বাড়ি কেঁপে উঠল। একসময় দেহটাও
তা ধীরে ধীরে নিষ্পন্দ হয়ে গেল। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা হলো কল্লোল কুমার দত্তের লেখা অন্ধকার। আশা করছি আপনাদের সকলের গল্পটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। গল্পটাকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।